সংসদ সদস্যদের কাজ এলাকায় উন্নয়ন করার না, কিন্তু এটা সাধারণ সংসদ সদস্যদের এটা কাজ না। তাদের কাজ তো দুইটা, একটা আইন প্রণয়ন করা আর বিভিন্ন সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 12 ফেব্রুয়ারি। নির্বাচনের পরে নতুন সংসদ গঠিত হবে, সংসদ নতুন সরকার গঠন করবে। কেমন সংসদ চাই? আমাদের যে 9টা শপথ নেওয়া পদ আছে, তার মধ্যে 8টা পদের ব্যক্তিরা কোনো ব্যবসায়িক বা লাভজনক কাজে জড়িত হতে পারবেন না, কিন্তু এমপিদের ব্যাপারে এটা কেন যেন বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এমপিরাও ওখানে যোগ করলেই কিন্তু একটা গুণগত পরিবর্তন আসবে। বিশ্বাস করতে চাই যে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী এইগুলি অতীত থেকে শিক্ষা নিয়ে মন্ত্রীদেরই তাদের স্ব মন্ত্রণালয়ের জন্য জবাবদিহি করতে দিবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিভিএস নিউজ শো কেমন সংসদ চাই। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক। ডক্টর মালিক, আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম। জি, ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 12 ফেব্রুয়ারি। নির্বাচনের পরে নতুন সংসদ গঠিত হবে, সংসদ নতুন সরকার গঠন করবে। কেমন সংসদ চাই? আমরা তো এখন যে 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে, যে বিভিন্ন টিভিতে তো এখন এই ভোটাভুটি সম্পর্কে অনেক মতামত জিজ্ঞেস করা হচ্ছে। প্রার্থীরা যেসব মতামত দিচ্ছেন, এতে আমার মনে হচ্ছে এটা স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটা জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না। আমি খুব খোলামেলা ভাবেই বললাম যে প্রার্থীরা কি বলছেন, যে আমার এলাকায় মেডিকেল কলেজ করব, বা আমার এলাকার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নতি করব, কারিগরি শিক্ষার ব্যবস্থা করব, দুর্নীতি দমন করব, রাস্তাঘাট ভালো করব, ব্রিজ কালভার্ট করব, বেকাররা যাতে চাকরি পায় সেই ব্যবস্থা করব। অর্থাৎ পুরোটা উন্নয়নমুখী কার্যক্রমে ফিরিস্তি দিচ্ছেন তারা, যে এলাকার জন্য এই ধরনের উন্নয়নমুখী কার্যকলাপ করবেন। তো উন্নয়ন শব্দটা সংবিধানে 10 জায়গায় আছে। সংবিধানের সংসদ সংক্রান্ত অনুচ্ছেদগুলি হলো 65 থেকে 93। এই 65 থেকে 93 সংসদ সংক্রান্ত যে অনুচ্ছেদগুলি আছে, ওখানে কিন্তু উন্নয়ন শব্দটা নাই। সংসদের কাজ এলাকায়, সংসদ সদস্যদের কাজ এলাকায় উন্নয়ন করার না। আমাদের যেটা হয়ে গেছে, বিকজ আমরা স্থানীয় সরকার বলে আমাদের বাস্তবিক অর্থে কিছু নাই, কিন্তু এই স্থানীয় এলাকায় উন্নয়নের কাজ, এটা সংবিধানে স্থানীয় সরকার সংক্রান্ত যে 2টা অনুচ্ছেদ আছে, 59 আর 60, সেখানে বলা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলো কি, আমাদের সংসদ সদস্যরা মনে করছেন যে তারা স্থানীয় সরকারের নির্বাচন করছেন। এইটা থেকে কখন যে তারা বের হবেন, অতএব যে সংসদ হবে এটা সরকারের কাজ। যে সংখ্যাগরিষ্ঠ দল যে সরকার গঠন করবে, সরকারের সাথে যে সংসদ সদস্যরা জড়িত থাকবেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, যেটাই হোক, সেটা উন্নয়নটা তাদের এখতিয়ারভুক্ত হবে। কিন্তু এটা সাধারণ সংসদ সদস্যদের এটা কাজ না। তাদের কাজ তো দুইটা, একটা আইন প্রণয়ন করা আর বিভিন্ন সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু আইন প্রণয়নের ব্যাপারে আমি 2016-17-তে আইন সংক্রান্ত জাতীয় সংসদে যে আলোচনা হয়েছে, আলোচনাগুলি দেখেছি। আমার গবেষণা সহকারীদের গবেষণা করেছি। সরকার যেই বিল সংসদে উপস্থাপন করেছে, আর এই বিলটা যখন আইন হিসাবে পাশ হয়েছে, শতকরা 70% বিলের সাথে পাশ হওয়া আইন সম্পূর্ণ এক, দাড়ি কমারও পরিবর্তন হয় নাই। এবং সংসদে আইন সংক্রান্ত আলোচনার যেই কার্যবলী, ওগুলি পড়ে দেখেছি, আইন সম্পর্কে কোনো কথাবার্তাই সংসদে হয় না। তাহলে আইন প্রণয়নের কাজে তাদের আগ্রহ খুবই কম। এখন নতুন সংসদে আমাদের এক্সপেকটেশন কি থাকবে? এক্সপেকটেশন তো নাই, আগেরটাই পুনরাবৃত্তি হবে। এখানে যদি সংবিধান সংশোধন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি। আমি আমার ব্যক্তিগতভাবে একটা প্রস্তাবের কথা বলি।
আমাদের 9টা পদ আছে যেই পদে শপথ নিতে হয়, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী থেকে শুরু করে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এটা আমরা সব জানি। কিন্তু সংবিধানের শপথ নেওয়ার পদ হলো 8টা, এই যে যেটা বললাম। আর আরেকটা পদে শপথ নিতে হয় যেটা হলো সংসদ সদস্য। এখন সংবিধানে বলা আছে যে এই 8টা মানে সংসদ সদস্য বাদ দিয়ে অন্য যারা শপথ নেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারক, নির্বাচন কমিশন ইত্যাদি, তারা যখন পদে বহাল থাকবেন তখন কোনো লাভজনক কাজে জড়িত হতে পারবেন না। মানে রাষ্ট্রপতি, উদ্ভট ব্যবস্থা হবে যদি রাষ্ট্রপতি 9টা 5টা বঙ্গভবনে থেকে তার রাষ্ট্রপতির কাজ করেন আর বিকালে উনি পার্ট টাইম ব্যবসা করতে, এটা তো অকল্পনীয়। আর প্রধানমন্ত্রীর ব্যাপারেও একই জিনিস অকল্পনীয়, কিন্তু সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে তারা কোনো লাভজনক কাজে জড়িত হতে পারবেন না। তো এটা আমাদের 9টা শপথের পদ, তার মধ্যে 8টা শপথের পদে এটা প্রযোজ্য, কিন্তু এমপিদের এখানে বাদ দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এই এমপিদেরও এখানেই ঢুকানো উচিত। আপনি একজন এমপি হবেন, আপনি ব্যবসায়ী থাকতে পারেন, এমপি হলে আপনি আর ব্যবসায় জড়িত হতে পারবেন না। তখন ব্যবসায় আপনার যদি কোনো ব্যবসায় 30% ভূমিকা থাকে, তো ওইটা আপনাকে অন্য কোনো লোককে ওই দায়িত্ব দিতে হবে, এবং ওই ব্যবসা ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, মন্দ হচ্ছে, লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, এই ব্যাপারে আপনি, মানে আমি যদি খুব কথ্য ভাষা ব্যবহার করে বলি, নাক গলাতে পারবেন না। মানে আর ইয়েতে ধরেন সরকারি কর্মকর্তা, আইনগতভাবে আমাদের প্রায় 20 লাখ সরকারি কর্মকর্তা আছে, তাদের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। অতএব এই জায়গাটা হলে কিন্তু তখন ওই যে আইন সম্পর্কে আলোচনা, তখন ব্যবসায়ীরা এমপি হওয়া থেকে অনেকটাই বিরত থাকতেন বা নিবৃত হতেন, যে আমি এমপি হয়তো যদি ব্যবসায়ী করতে না পারি, আমার নিজের ব্যবসা ছেড়ে দিয়ে কার হাতে এটা দিয়ে দেবো। দুনিয়াতে মানে যুক্তরাজ্য সব জায়গায় এটা আছে, এমপিরা কিন্তু ব্যবসা করতে পারেন না। হ্যাঁ, কিছু ওইখানে ব্যতিক্রম আছে। ধরেন আমি এমপি হলাম পৈতৃক সূত্রে, আমি একটা 10তলা বাড়ি পেলাম, 10তলা বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপার আছে। তো এগুলি তখন একদম এইগুলি থেকেও তাকে নিবৃত্ত থাকতে হয়। আমি যেটা খুব লম্বা করে ফেলছি, এই কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে 9টা শপথ নেওয়া পদ আছে, তার মধ্যে 8টা পদের ব্যক্তিরা কোনো ব্যবসায়িক বা লাভজনক কাজে জড়িত হতে পারবেন না। কিন্তু এমপিদের ব্যাপারে এটা কেন যেন বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এমপিদেরও ওখানে যোগ করলেই কিন্তু একটা গুণগত পরিবর্তন আসবে। একজন ব্যবসায়ীকে তো আর আপনি সংসদে আইন নিয়ে আলোচনা করতে আশাও করা যায় না। আপনি যেমনটা যে হাউজিং ব্যবসা করেছে, যে সিমেন্টের ব্যবসা করেছে, বা যে পাওয়ারের ব্যবসা করেছে, যে কন্ট্রাক্টরের ব্যবসা করেছে, সে তো আর আইন নিয়ে তার মাথা ব্যথা হওয়া উচিত না। ব্যবসা করার কারণে হয় কি, সংসদীয় কমিটিতে ধরেন একটা, মানে আমি একজন কন্ট্রাক্টর, আমি এমপি হলাম, তো আমি সড়ক সংক্রান্ত, জনপদ সংক্রান্ত সংসদীয় কমিটি আমি মেম্বার। একটা ব্রিজ 2 বছর হওয়ার কথা ছিল, হচ্ছে না, তখন তো সংসদীয় কমিটিতে আমার দায়িত্ব হবে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বা কন্ট্রাক্টরকে ডেকে, তুমি এই 2 বছর হয়ে কাজ করার কথা ছিল, 3 বছর হয়ে গেছে, কি জবাব দাও। আমি তখন তাকে পুরোটা জবাবের মুখোমুখি করব না, তাহলে আমার নিজেরই তো সড়কের কন্ট্রাক্টারি ব্যবসা আছে, আমাকে তো কন্ট্রাক্টারি ব্যবসা পাওয়ার জন্য ওই চিফ ইঞ্জিনিয়ারের কাছেই যাওয়া লাগবে, ওই সচিবের কাছেই যাওয়া লাগবে। অতএব এইসব কারণে ব্যবসায়ীর আধিক্যের জন্য আমাদের জবাবদিহিতামূলক সংসদের যে কাজ, ওইটা মোটেও কার্যকর হচ্ছে না। আপনি জবাবদিহিতার কথা যেটা বলছিলেন, তাহলে সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা সংসদের কাছে যৌথভাবে দায়বদ্ধ, কালেকটিভলি রেসপন্সিবল। তাহলে আগামী পার্লামেন্টে যদি আমরা এই বিধানটারে এনফোর্স করতে চাই, তাহলে এর পেছনে হচ্ছে আপনার যারা মন্ত্রিসভার সদস্য হন না সরকারি দলের, যাদেরকে আমরা বলি ব্যাকবেঞ্চার, তারাই তো আসলে একটা ক্রুশিয়াল রোলও প্লে করে অপোজিশনের পাশাপাশি। কিন্তু আমাদের এখানে দেখা যায় যেটা হলো সরকার আর সরকারি দল একাকার হয়ে যায়, একসাথে মিলেমিশে যায়। এইটার এই যে সেপারেশন কিভাবে সম্ভব যদি আমরা আগামী সংসদে ভালো কিছু চাই?
এটা এইগুলি মানে এইসব গণতান্ত্রিক পরিবর্তনগুলি তো আর একদিনে বা এক বছরে হবে না, কিন্তু এই প্রশ্নগুলি উপস্থাপন করা এবং তখন এই যে এখন হচ্ছে কি জনগণ কিন্তু মানে এইটা হবে, প্রথম শর্ত হলো আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। মানে পৃথিবীর 10টা আমি দেখেছি, হিসাব দেখেছি যে 10টা সবচেয়ে জনবহুল দেশ, তার মধ্যে 3টা দেশে প্র্যাকটিক্যালি স্থানীয় সরকার নাই। সেই 3টা দেশ হলো চীন, বাংলাদেশ, রাশিয়া। মানে সবচেয়ে জনবহুল 10টা দেশের মধ্যে চীনে, রাশিয়াতে আর বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো স্থানীয় সরকার নাই। আর আমরা যে গত সরকার যে স্বেচ্ছাচারী হয়েছে তার একটা অন্যতম, আমার দেশে অন্যতম প্রধান কারণ হলো স্থানীয় শক্তিশালী স্থানীয় সরকারের অভাব। অতএব এইগুলি এখন যে আমরা তো আবার কেউ চাই না যে পুরনোটা আবার পুনরাবৃত্তি হোক। আমার মনে হয় এই জন্য যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা হলো যে আমাদের কেন্দ্রীয় সরকার স্বেচ্ছাচারী হবেন, আবার না হয়ে ওঠে। এইটা তখনই সম্ভব হবে যখন স্থানীয় সরকার শক্তিশালী হবে। মানে বাজেটের ধরেন 90 ভাগের বেশি, 92-93 ভাগ যদি সেক্রেটারি থেকে খরচ করা হয়, 7-8 ভাগ মাত্র স্থানীয় সরকারের মাধ্যমে খরচ করা হয়, তাহলে তো সেক্রেটারিয়েটে মন্ত্রী মিনিস্টাররা বসেন, এইটাই তো সবকিছুর কেন্দ্রস্থল হবে। আর যদি যেমন অন্যান্য দেশের মানে বাজেটের 40-50 ভাগ স্থানীয় সরকারের মাধ্যমে খরচ হয়, তখন কিন্তু কেন্দ্রীয় সরকারের জন্য স্বেচ্ছাচারী হয়ে ওঠাটা অনেকটা মানে মানে সহজ হবে না। আমাদের এই দিকে নজর দিতে হবে যে স্থানীয় সরকারগুলি মানে শক্তিশালী করতে হবে, তাদের বাজেট বা বরাদ্দ বাড়াতে হবে, এবং তারা নিজেরও আইনগতভাবে কিন্তু স্থানীয় সরকারের কর আরোপেরও ক্ষমতা। যা আমি একটা ছোট্ট এই প্রসঙ্গে ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের স্থানীয় সরকারের কি অবস্থা। যে ঢাকা সিটিতে যখন মেয়র ইলেকশন হয়, যারা মেয়র হয়, ক্যান্ডিডেট হয়, তারা বলে যে প্রথম কথাই বলে আমি যানজট দূর করব। সিটি কর্পোরেশনের আইনে সড়কের উপরে সিটি কর্পোরেশনের ক্ষমতা হলো 3টা: ফুটপাথ সিটি কর্পোরেশনের আন্ডারে, ট্রাফিক লাইট সিটি কর্পোরেশনের আন্ডারে, আর জেব্রা ক্রসিং সিটি কর্পোরেশনের আন্ডারে। আপনার আন্ডারে যদি খালি ফুটপাথ, জেব্রা ক্রসিং আর ট্রাফিক লাইট হয়, আপনি যানজট কেমন করে নিরসন করবে? বলা হয়ে থাকে ট্রাফিক লাইটটা সিটি কর্পোরেশনের অধীনে, কিন্তু পোল যেটা ইলেকট্রিসিটির পোল ওইটা নাকি তার অধীনে না। হ্যাঁ, ওইটা বোধহয় পুলিশের অধীনে। তো ওই যে মানে আমি বলছি যেটা স্থানীয় সরকারের অসহায়তার একটা উদাহরণ দিলাম আর কি। এই উন্নয়ন কাজ যখন স্থানীয় সরকারের কাছে চলে যাবে, তখন এমপিরা দেশ পরিচালনা মানে দেশের আইন কানুন করা এবং সরকারকে জবাবদিহি করা, ওইটার দিকে তারা তখন বেশি মনোযোগী হবেন, এবং তারা নিজের ব্যবসা বাড়ানোর জন্য এমপি হবেন না। তাহলে এই দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে, এবং সেই দায়িত্ব নেওয়ার এবং এইটার নেতৃত্ব দেওয়ার জায়গাটাও তো সংসদ। না, এটা মানে আমার মনে হয় যে আলাপ আলোচনার মাধ্যমে যে এখন একটা আমার যেটা শঙ্কা হয় যে এই গত 17 মাসে মানে এনজিও কথা আপনি তুলেছিলেন অন্য কনটেক্সটে, এনজিও প্রথম সরকারের সাথে একাকার হয়ে গেছে। মানে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে বোধহয় অর্ধেক না হলেও একটা বিরাট অংশ তো এনজিও নেতৃত্ব থেকে এসছে। এখন ভবিষ্যতে এনজিওর ভূমিকাও কিন্তু অনেক গৌণ হয়ে যাবে। এখন এই এনজিওর লোকজনের যদি সরকার থেকে বেরিয়ে সরকারের সমালোচনা করে, তখন তো আমরাই সবাই প্রশ্ন তুলবো, আপনি যখন সরকারে ছিলেন তখন কি করেছিলেন? আমাদের এইসব দিক দিয়ে একটা নাগরিক সমাজেরও একটা কঠিন সময় আসছে, যেখানে নাগরিক সমাজের কাজ হলো সরকারের সমালোচনা করা। তো ওইখান থেকে আমরা নিজেরাই যখন সরকার হয়ে বসে গেছি এক করতে, মানে সবাই না অবশ্যই না, এখন কিন্তু যেটা বলতে চাচ্ছিলে এই কথাগুলি আমাদের সামনে আনতে হবে। যেমনটা বলছিলাম, সরকারি ও সরকারি দল, সরকার এবং সরকারি দলের ভিতরে একটা সীমারেখা থাকা যেমন দরকার, তেমনি যে নাগরিক সমাজ এবং সরকার, সেখানেও একটা সীমারেখা থাকা দরকার ছিল। বাউন্ডারিটা নেই। আরেকটা বিষয় যেটা আসে সেটা হলো আপনার মন্ত্রিসভা। একটা তো আপনার কালেকটিভ রেসপন্সিবিলিটি, যেটা মন্ত্রিসভা কালেকটিভলি সংসদের কাছে দায়বদ্ধ। আবার একটা আছে যেটা হলো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, ইন্ডিভিজুয়াল
কোনো মন্ত্রীর পার্সোনাল একক কোনো যদি আপনার কোনো রং ডুইং হয়ে থাকে, কোনো ব্যর্থতা হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে অতীতের প্র্যাকটিস দেখা যাচ্ছে যে প্রাইম মিনিস্টার নিজেই সেটার দায় মানে রেসপন্সিবিলিটি নিয়ে সেটার সলভ করার মানে উনি এটার প্রোটেস্ট করছে বা রেজিস্ট করছেন। তো এইখানে দায়বদ্ধতার বিষয়টাও তো আপনার একটা ক্লিয়ার ডিমার্কেশন দরকার কিনা? হ্যাঁ, এই দরকার, কিন্তু এটা হচ্ছে কি আইন করে করা যায়। এখানে হলো কি আমরা আশা করতে পারি যে অতীতে প্রধানমন্ত্রীর আচরণ থেকে যে কিভাবে স্বেচ্ছাচারী হয়েছে, ভবিষ্যতে যে প্রধানমন্ত্রী হবেন উনি ওটা থেকে শিক্ষা গ্রহণ করবেন। মানে কোনো মন্ত্রণালয় সম্পর্কে কোনো প্রশ্ন আসলে বা কোনো মন্ত্রণালয়ের কার্যের জবাবদিহি করে প্রধানমন্ত্রী সেই দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেবেন না, উনি সংশ্লিষ্ট মন্ত্রীকে বলবেন যে আপনি এর জবাব দেন বা আপনি এর এটা দেখেন। আমার মনে হয় যে এটা প্রথম কয়েকদিনই যে ভবিষ্যতে যে প্রধানমন্ত্রী হবে উনি যদি সবকিছু নিজের ঘাড়ে নেওয়াটা তো এটা তো মানে প্র্যাকটিক্যালি ইম্পসিবল কাজ। আমাদের 50টার বেশি মন্ত্রণালয় আছে, তো তখন উনি যদি তার সসম ওই যে মন্ত্রণালয় সম্পর্কে প্রশ্ন উঠছে মন্ত্রীকেই যদি দায়িত্ব দেন, এবং আমি আর খুব বিশ্বাস করতে চাই যে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী এইগুলি অতীত থেকে শিক্ষা নিয়ে মন্ত্রীদেরই তাদের স্ব মন্ত্রণালয়ের জন্য জবাবদিহি করতে দিবেন। যেটা বলা হয়ে থাকে দুর্নীতিতে দেশ ছেয়ে গিয়েছিল, এখনো কতটা দেশ দুর্নীতিমুক্ত হয়েছে বা দুর্নীতি তো এখনো সচল আছে, দুর্নীতির চাকা। আগামী সংসদ তার কাছে দুর্নীতি প্রতিরোধে কি কার্যক্রম নিতে পারে বলে আপনার আমাদের প্রত্যাশা বা আপনি এক্সপেক্ট করেন? এটা ধর আমাদের দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে ওই দুর্নীতির তুলনায় কিন্তু দুদক একটা ছোট্ট অফিস তুলনামূলকভাবে দেখতে গেলে। একটু বাজেট বাড়িয়ে দুদকের মানে পরিসর বাড়াতে হবে, লোকবল বাড়াতে হবে, প্রশিক্ষণ বাড়াতে হবে, এগুলি দুদকেরকে শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশন যেমন নির্বাচনের সময় দেশের সবাইকে তার আন্ডারে নিয়ে আসতে পারে, আমি বলছি না যে দুদকের ওই ক্ষমতা, কিন্তু দুদকটা মানে এখনো কিন্তু খুঁড়িয়ে চলছে, লোকবল নাই। আমি যেমন আইনের দিক থেকে আমি খোঁজ করছিলাম যে আইন জানার লোক কিন্তু দুদকে খুব বেশি নাই, তাদের ওই মানে আইনজীবীদের নিয়োগ করতে হয়, এটা তো ঠিক না। মানে আমরা আইনজীবীরা আমরা দুদকেরও মামলা করি, পক্ষে করি বিপক্ষে করি, হাজারো জিনিস নিয়ে মামলা করি, কিন্তু কিছু লোক যদি সারা জীবন খালি দুর্নীতি দিয়ে মামলা করে তাহলে আমি হঠাৎ তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কিন্তু টিকা মুশকিল হবে। মানে আমি 20টা জিনিস নিয়ে মামলা করছি, সেখানে 20 বছর যদি দুদক আইন নিয়ে দুদক আর মানি লন্ডারিং আইন 3টা আছে, ওই দক্ষ জনবলকে এইসব দিকে দুদকের একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, আর সংসদীয় কমিটিগুলো তার ওভারসাইট ফাংশন যদি কার্যকরভাবে পালন করতে পারে তাহলে এখানে বড় একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, অবশ্যই। মানে তো ওভারসাইট কমিটি, যে সংসদীয় কমিটি প্রতি 3 মাস পর পরে দুদকের কাছে যদি রিপোর্ট চায় যে গত 3 মাসে আপনারা কয়টা অনুসন্ধান করেছেন, কয়টা মামলা করেছেন, কয়জনের শাস্তি হয়েছে, এবং এটা পত্রপত্রিকায় আসলে তখন দুদকের উপরে চাপ তৈরি হবে আরো দায়িত্বশীল ভাবে কাজ করার। আবার মন্ত্রণালয়গুলোর কার্যক্রমেও তো ওভারসাইট তারা করতে পারবে, কমিটিগুলো তারা যদি সেই কাজটা পরিচালনা করে তাহলে আপনার ইনিশিয়াল স্টেজেই তো কোথাও কোনো অনিয়ম হচ্ছে কি হচ্ছে না, আইন যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না, এই কাজটাও তো কমিটি থেকে করা পসিবল, আগে যেটা হয় নাই। হ্যাঁ, যে জন্য বললাম কমিটি করে না, বিকজ আমাদের তো গত কয়েকটা সংসদে 60-70% সংসদ সদস্য হলো ব্যবসায়ী। এখন তারা ওই সংশ্লিষ্ট উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ডাকবে, তাদের তো মাথার পিছনে এটা অবশ্যই কাজ করবে যে এর পরের ব্যবসাটা তাহলে ওই মন্ত্রণালয় থেকে আমি পাবো না। অতএব আমাদের গোড়ার জায়গাটা ঠিক করতে হবে যে এমপি হলে আপনি ব্যবসা করতে পারবেন না। ব্যবসা করার জন্য জাতীয় সংসদের নির্বাচন হলো ব্যবসা করার জন্য না, স্থানীয় এলাকায় উন্নয়নের জন্য না। এই কথাগুলি আস্তে আস্তে একদিনে পরিবর্তন হবে না, কিন্তু এই কথাগুলি আমরা শুরুই করি নাই, যদিও দেশের 50 শতাব্দী বেশি হয়ে গেছে, এই মূল কথাগুলি আমরা কিন্তু এখনো শুরুই করি নাই। এবং নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, যেমন বিগত 3টা নির্বাচন আসলে নির্বাচন হয়নি, অনেক কারচুপিতে ভরপুর ছিল, তো এবার যে প্রার্থী হয়েছে বেশিরভাগ দেখা যাচ্ছে নতুন মুখ, এটা যেমন একটা ইতিবাচক দিক।
আবার তাহলে নতুন পার্লামেন্ট যেটা গঠিত হতে যাচ্ছে নির্বাচনের মাধ্যমে, সেখানে নতুন মুখের একটা আধিক্য দেখা দেওয়ার সম্ভাবনাও আছে। এটা কতটা ইতিবাচক, কতটা আপনার নেতিবাচক প্রভাব রাখতে পারে নতুন সংসদের উপরে? এটা নিঃসন্দেহে ইতিবাচক, যে পুরনো লোকগুলি আসলে তো বয়স্ক পুরনো লোক আসলে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু আমারও তো নিজেরও তো বয়স হয়েছে, বয়স হয়ে গেলে পুরনো অভ্যাসগুলি ছাড়া কঠিন হয়ে যায়। আর নতুন যারা আসছে তাদের বেশিরভাগ, আপনি যেটা বললেন যে আগে সংসদ সদস্য ছিল না, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান গণবিপ্লবের একটা প্রত্যাশা তাদের মধ্যে আছে। আমার মনে হয় যে তাদের এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি অত্যন্ত নতুন এবং দেশের জন্য কার্যকর হবে, দেশের উন্নতির জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। কিন্তু তারাও যদি স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ে, ওইটাই ওই জন্য বলছিলাম যে একটু, যে আমি সবাইকেই বলি, জানি না, যেহেতু নিজে সংবিধান নিয়ে ঘাটাঘাটি করি, যে আপনি একটা সাংবিধানিক পদে বসেছেন, অন্তত পুরো সংবিধান বোঝার দরকার নাই, এটা আমাদের কাজ। কিন্তু আপনার পদ সংক্রান্ত সংবিধানে যেই 2 প্যারাগ্রাফ বা 3 প্যারাগ্রাফ বা 2 পৃষ্ঠা আছে, ওই 2 পৃষ্ঠাটা পড়ে নেন। পুরো সংবিধান 85-90 পৃষ্ঠা, কিন্তু আপনি মন্ত্রী হয়েছেন, মন্ত্রী সংক্রান্ত 2টা বা 3টা অনুচ্ছেদ দেওয়া আছে। সংসদীয় কাজ কি হবে ওইটা গোটা 10 অনুচ্ছেদ আছে, 1.5-2 পৃষ্ঠা। অন্তত এইগুলি পড়ে নেন এবং তার আলোকেই আপনার মানে নতুন জীবনের নতুন দায়িত্বের যাত্রা শুরু করেন। আপনি মন্ত্রীদের বেলায় বলছেন, এমপিদের ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য কিনা? হ্যাঁ, এমপিদের ব্যাপারে ওই যে 80 থেকে 90 পর্যন্ত পড়লেই হবে, মানে 80 অনুচ্ছেদ থেকে 90 অনুচ্ছেদ, 10টা অনুচ্ছেদ আছে সংসদের কার্যকলাপ সম্পর্কে, ওই 10টা অনুচ্ছেদ পড়লেই হবে। আপনি বলছিলেন যেটা হলো আইন প্রণয়নে আমাদের এমপিদের অংশগ্রহণ কম। সারা দুনিয়া জুড়ে ডেমোক্রেসি, গণতন্ত্রের একটা স্লোগানও আছে, যেটা আমেরিকার রেগুলেশনকেও আপনার ফুয়েল করেছিল, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। তো আমাদের এখানে যে অর্থ বিলগুলো পাস হয় সেটা কিন্তু স্ক্রুটিনিও হয় না। তাহলে ট্যাক্সেশন কি উইদাউট রিপ্রেজেন্টেশনই থেকে যাচ্ছে আমাদের? এইটার পরিবর্তন দরকার। এইটা আমার মনে হয় যে আরেকটু আমাদের মানে গণতন্ত্রের অন্যান্য সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির আরো শক্তিশালী হতে, এটা খুব মানে এটা আপনি যেটা বলছেন এটা খুব মূল জায়গা, কিন্তু ওই মূল জায়গায় হাত দেওয়ার মতো আমাদের এখনো ম্যাচুরিটিটা আসে নাই। মানে যারা সংসদ সদস্য আসেন, সরকার কিভাবে এই যে এখন যে দাবিগুলি উঠছে গত কয়েকদিন দেখে, 24 ঘন্টার মধ্যে এটা করে দিতে হবে, 48 ঘন্টার মধ্যে এগুলি করে দিতে হবে, এগুলি যে সরকারের 5 লক্ষ কোটি টাকা বাজেট দিয়ে করা সম্ভব না, এটা আমরা বুঝতে পারি না এখনো। আমার মনে হয় যে হ্যাঁ, আপনি সঠিক কথা বলেছেন যে পার্লামেন্ট ছাড়া ট্যাক্স হতে পারে না, এবং এইটাই গণতন্ত্রের সূচনা এই কারণেই হয়েছিল। মানে পশ্চিমা বিশ্বে মানে রাজা বাচ্চাদের ট্যাক্সের মানে জ্বালায় তখন লোকজন বিপ্লবী হয়ে উঠে বলছে যে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেন ট্যাক্স বা কর আরোপ করা যাবে না। কিন্তু ওইটা ওই ট্যাক্স কর বোঝার মতো, এটা বুঝতে আমাদের আরেকটু সময় লাগবে। আমাদের সংবিধানেও কিন্তু এটা আছে যে সংসদের অধীনে বা কর্তৃত্ব ব্যতিরেকে কোনো ট্যাক্স আরোপ করাও যাবে না, আপনার কমানোও যাবে না, সংযোজন বিয়োজন করা যাবে না। সারা বছর ধরে এনবিআর এসআরওর মাধ্যমে তো কাজটা করে থাকে। দৃশ্যমান দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা এর থেকে অনেক সহজ কাজ। মানে স্থানীয় সরকারকে শক্তিশালী করাও অনেক সহজ কাজ, কিন্তু করের ব্যাপারটা জটিল কাজ। এটা আমি ঠিক আমরা এটা আগামী 5 বছরের এই জায়গায় চলে যাব যে পার্লামেন্টের অনুমোদন ছাড়া কোনো ট্যাক্স বসানো যাবে না, সেটা বোধহয় আমি ঠিক এখন এই মুহূর্তে প্রত্যাশা করছি না, কারণ এই ব্যাপারটা অনেক জটিল এবং আমাদেরও এটা বুঝতে সময় লাগবে। আপনার কাছে শেষ প্রশ্ন, আবারও সেই পুরনো প্রশ্ন, প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, তাহলে কেমন সংসদ আপনি এক্সপেক্ট করেন? কেমন সংসদ চাই? একটু পড়াশোনার লোকজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় যে তারা একটু তাদের কি প্রত্যাশা, আগেকার পার্লামেন্টে কি আলাপ আলোচনা হয়েছে। আমি এর মধ্যে অন্য একটা কাজে আমার গবেষণা সহকারীকে পার্লামেন্টের লাইব্রেরিতে পাঠিয়েছিলাম, অনেক এই ঘাট ওই ঘাট ঘুরে, মানে 7 দিন পরে পারমিশন পেয়েছে পার্লামেন্টের লাইব্রেরিতে ঢুকতে। সে এমনি এখন তো পার্লামেন্ট নাই, মানে সংসদ নাই। তো আমার সহকর্মীর লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করেছিল, উনি বলতেন না স্যার, এই 2-3 জনের বেশি কখনোই কেউ পার্লামেন্টে আসতেন না, কিন্তু এটা সাংঘাতিক বড় লাইব্রেরি, সাংঘাতিক মানে ভেরি রিচ লাইব্রেরি। তো আমার যেটা প্রত্যাশা হবে এখন,
আর আজকালকার দুনিয়া এখন তো আর আপনি একটা জিনিসের না জেনে না বুঝে একটা সমস্যার সমাধান করতে পারবেন না, সমস্যাগুলিও জটিল হয়ে গেছে। তো আমার প্রত্যাশা হবে যে নতুন সংসদ সদস্যরা তাদের পার্লামেন্টে একটু লাইব্রেরিতে একটু সময় ক্ষেপণ করবেন এবং তাদের পক্ষে একটা জিনিস পার্লামেন্টে পাশ করা যে আমাদের প্রত্যেকের 2 জন গবেষণা সহকর্মী দরকার। সবকিছু তারা পড়ে বুঝতে পারবে না, তাদের গবেষণা সহকর্মী দরকার। এখন যে পিএস এপিএস এর যে প্রচলন আছে ওটা তো পলিটিক্যাল কনসিডারেশনে হয়। তো প্রত্যেক পার্লামেন্টের জন্য 2 জন গবেষণা সহকারী, এটা তো এই পদ সৃষ্টি করে যে টাকা খরচ হবে এটা আমাদের বাজেটের তুলনায় এটা এখন এটা বিন্দুকণা মাত্র। অতএব এইসব জিনিসগুলির দিকে একটু, আর আমি বিদেশেও ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যেও এমপিদের সাথে কথা বলেছি এবং তাদের যে গবেষণা টিম থাকে, একজন এমপিদের গবেষণা টিম, আমাদের কোনো ইউনিভার্সিটিতে এই গবেষণা টিম নাই যেরকম তাদের এমপিদের গবেষণা টিম থাকে। এইগুলির দিকে তারা একটু আশা করি নজর দিবেন। আর এটা এমপিদের কথা বলছেন, কমিটির যে সাপোর্ট দেওয়ার জন্য সচিবালয় থাকে, কমিটির সেক্রেটারিয়েট, সেটার অবস্থাও কিন্তু ভালো না। বাইরের দেশগুলোর সাথে আপনি যদি কম্পেয়ার করে দেখেন, ওদের কমিটিগুলো যে পরিমাণে পাওয়ারফুল হয়, রিসোর্সফুল হয়, সেই তুলনায় আমাদের কমিটিগুলো তো আসলে ওইভাবে রিসোর্সফুলও না। এবং এগুলি হয়েছে কি, ধরেন দুনিয়াটা তো জটিল হচ্ছে, এখন ডেভেলপমেন্টও জটিল হচ্ছে। এখন আর আগে যেসব কাজ একটা লোকে করতে পারতো, এখন এসব কাজ একটা লোকের পক্ষে করা সম্ভব না। এটা আমাদের বুঝতে হবে এবং আমার কাজে সাহায্য করার জন্য আমার যে একটা বিশেষজ্ঞ না হলেও এই এলাকায় যে জানে বুঝে, এই জগৎ সম্পর্কে জানে বুঝে তার সাহায্য নিতে হবে। এই চিন্তাটা এখন আমার মনে হয় যে আমি আশাবাদী যে নতুন যারা সংসদ সদস্য হবেন তারা তো ধরেন বর্তমান দুনিয়া সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল, তারাই পদক্ষেপগুলি আস্তে আস্তে নেওয়া শুরু করবে। ডক্টর মালিক, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ, নিরাপদে থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।